শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে একুশে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আর দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবরাখবর জানাতে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন মহিমা পলি এবং সিসিতে রয়েছেন মাহবুব রহমান। ধন্যবাদ রাজীব জামান আপনাকে। দর্শক, আপনারা জানেন নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং গত কার্যদিবসেও দেখা যাচ্ছে সর্বনিম্ন লেনদেনের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষ করেছিল এবং দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে 7 কোটি টাকার লেনদেনের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এই মুহূর্তে 87টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে, যেখানে দর হারিয়েছে 13টি এবং দর বেড়ে লেনদেন হচ্ছে 14টি প্রতিষ্ঠানে। টপ ট্রেডের তালিকায় ফার্মাইড উঠে এসেছে প্রথমেই এবং 390 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে স্কয়ার ফার্মা রয়েছে, লিন্ডেবিডি চতুর্থ অবস্থানে রয়েছে এবং আরও যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় উঠে এসেছে তাদের মধ্যে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, রয়েছে অ্যাম্বি ফার্মা, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বেক্সিমকো, এক্সিম ব্যাংক এবং সেন্ট্রাল ফার্মা রয়েছে টপ ট্রেডের তালিকায়। টপ গেইনার্সের তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 6.61% দর বেড়ে অ্যাম্বি ফার্মা 458 টাকায় লেনদেন হয়ে প্রথমেই রয়েছে। দ্বিতীয় অবস্থানে ফার্মাইড রয়েছে 390 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে এবং লিব্রা ইনফিউশনকে দেখা যাচ্ছে টপ গেইনার্সের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এবং টপ লুজার্সের তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রাইম ব্যাংকে দর হারিয়েছে 2.74%, 14 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, এনসিসি ব্যাংক রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে। এসিআই এবং পাওয়ার গ্রিড রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ লুজার্সের তালিকায়। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। পলি, আপনাকে ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জেও 10টায় লেনদেন শুরু হয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ইন্ডেক্সগুলো কিছুটা নেগেটিভ ট্রেন্ডে রয়েছে। সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে দিনের এই মুহূর্তে 2 পয়েন্ট নেগেটিভ অবস্থানে থেকে 6,814 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, এখনও পর্যন্ত অবস্থান করছে এই মুহূর্তে 9,913 পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় 15 লাখ টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 5টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 12টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে দেখা যাচ্ছে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থান করছে সামিট পাওয়ার স্পেশাল তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কয়ার ফার্মা, রয়েছে এক্সিম ব্যাংক, গ্রামীণ ফোন, এবি ব্যাংক, পূবালী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে মাত্র 2টি প্রতিষ্ঠানে। তাদের মধ্যে দেখা যাচ্ছে আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে প্রথম অবস্থানে। প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে এই মুহূর্তে 6 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে, 1.61% দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের শুরু থেকে যে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে প্রথম অবস্থানে লিন্ডেবিডি রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পূবালী ব্যাংক রয়েছে, এছাড়া রয়েছে ন্যাশনাল টি কোম্পানি এবং এসপিসিএল। তো এই ছিল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবর। মাহবুব এবং বলি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নেব দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও দ্য সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 22 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 22 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 23 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 23 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 24 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক ও ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 25 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট, বিএসআরএম স্টিলস ও বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 25 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 27 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 28 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 19 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলোর সূচকের সর্বশেষ অবস্থান কেমন রয়েছে। শুরুতেই জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের খবরাখবর। সর্বশেষ কার্য দিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার রাউজন্সের সূচকের অবস্থান রয়েছে 25,871 পয়েন্টে। সর্বশেষ ন্যাসডাকের সূচকের অবস্থান রয়েছে 9,946 পয়েন্টে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 11,980 পয়েন্টে। জানাচ্ছি ইউরোপের পুঁজিবাজারের খবরাখবর। সর্বশেষ কার্য দিবসে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 6,292 পয়েন্টে। জার্মান শেয়ার বাজার ডাক্স ইন্ডেক্স রয়েছে 12,330 পয়েন্টে। ফ্রান্সের CAC 40 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 4,979 পয়েন্টে। সুইজারল্যান্ডের সুজ মার্কেট ইন্ডেক্স রয়েছে 10,266 পয়েন্টে। এবারে জানাবো এশিয়ার পুঁজিবাজারের খবরাখবর। জাপানের শেয়ার বাজার নিকি সূচকের অবস্থান রয়েছে 22,499 পয়েন্টে। হংকং শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক রয়েছে 24,535 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচকের অবস্থান রয়েছে 2,641 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 2,972 পয়েন্টে। বম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সের অবস্থান রয়েছে 34,731 পয়েন্টে। থাইল্যান্ডে থাই স্টক এক্সচেঞ্জ সূচক রয়েছে 1,362 পয়েন্টে। দর্শক এবারে নিচে একটা বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত বড় 21 বিজনেসে। দর্শক এবারে রয়েছে দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। করোনাকালে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জীবনযাত্রা চলমান রাখতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আর করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চলতি অর্থ বছরের 24তম সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। করোনা মহামারীতে বৈশ্বিক অর্থনীতিতে এখন স্থবিরতা। এমন পরিস্থিতিতে সরকার ভাবছে সংকট কাটিয়ে অগ্রগতির মূলধারায় যুক্ত হতে। একনেক চেয়ারপারসন তার সূচনা বক্তব্যে উন্নয়নের গতি ধরে রাখার আহ্বান জানান। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। দেশবাসীকেও একটু অনুরোধ করবো যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। সভায় 5 মন্ত্রণালয়ের 10টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে 9,460 কোটি টাকা। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। আমাদের বাস্তবায়নের হার মে মাসের
31 তারিখ পর্যন্ত এই বছরের ছিল 57.37%, যা একই সময় গত বছরের মে পর্যন্ত ছিল 67.97%, প্রায় 10% কম। দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা এবং সব কারাগারে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রীর অনুশাসন দিয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার রাজধানীতে 23টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 14টি এবং উত্তর সিটিতে 9টি পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। তবে উত্তরে 15 নম্বর হাট ইজারা নিতে এখনও কেউ আগ্রহ দেখায়নি। হাটের ইজারা দেয়া না গেলে প্রায় 6 কোটি টাকা রাজস্ব হারাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে 23টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসিতে 14টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসিতে বসবে 9টি পশুর হাট। বন্টন সম্পর্কিত নীতিমালা 2011 অনুযায়ী গত 3 বছরের গড় মূল্যের উপর 6% বৃদ্ধি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি এলাকার জন্য দরপত্র আহ্বান করেছে। 28 তারিখে প্রথম পর্যায়ে ড্রপিং হবে, এরপরে 8 তারিখে দেওয়া আছে, 19 তারিখে আছে। যদি আমরা প্রথম পর্যায়েই পেয়ে যাই সবগুলো হাট থেকে দরপত্র এবং কাঙ্ক্ষিত দর, তাহলে হয়তো 28 তারিখের পরে 1 সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোন হাটগুলো আমাদের ইজারা হচ্ছে। একইভাবে উত্তর সিটি কর্পোরেশন 9টি হাটের দরপত্র আহ্বান করে। এর মধ্যে 8টি হাটের ইজারা নিতে আগ্রহী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে গত বছরের সর্বোচ্চ দরের হাটটির জন্য কেউ কোনো দরপত্রই কেনেননি। উত্তর 15 নম্বর সেক্টর পশুর হাটটা এটা সরকারি মূল্য ছিল 3,81,00,000 টাকা। শিডিউল নিয়েছিল কিন্তু কেউ ড্রপ করে নাই। 24 বা 25 আবার পরবর্তী ডাক আছে, সেইখানে হয়েও যেতে পারে। এবার নির্ধারিত হাটের বাইরে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মহামারী করোনায় থমকে গেছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি। চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি শ্রমিক। আর ব্যবসায়িক মন্দায় আতঙ্কিত বিনিয়োগকারীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সাইফুল ইসলাম তালুকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন আজহারুল ইসলামের প্রতিবেদন। করোনার প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো ক্রান্তিকাল চলছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির তেল নির্ভর অর্থনীতি ক্রমশ স্থবির হয়ে পড়ছে। এই অবস্থায় চাকরি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন রেমিটেন্স যোদ্ধারা। 3 বেলা অনাহারে কাটাচ্ছেন কেউ কেউ। কোভিড-19-এর কারণে গত 3-4 মাস হতে আমাদের ব্যবসা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পকেট থেকে টাকা ভাঙা লেবারদের স্যালারি দিতে হচ্ছে। যারা শ্রমিক আছে তারা অনেক প্রবলেমে আছে, যে প্রবলেমের কারণে তারা বেতন পাচ্ছে না। আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ সমিতি সেই দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। দুশ্চিন্তার ছাপ ব্যবসায়ীদের মুখেও। দেশটিতে গত কয়েক মাসে কয়েকশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। খাইতে পারছি না, তো কষ্ট মানুষের কাছে দাঁড় নিয়ে এইভাবে একটু চলতেছি। আমরা অনেক সমস্যায় আছি, আমাদের কাজকর্ম নেই। একদিন কাজ হইলে 10 দিন নাই, এরকম চলতেছি, খুব কষ্টে চলতেছি। আমি কাম কাজ কিছু নাই, বহুত কষ্টে আছি, রুম ভাড়া দিতে পারছি না, খানা পিনা খাইতে পারছি না। করোনা কাল কেটে যাবে, সুন্দর দিনের আশায় বুক বেঁধে আছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। করোনা পরিস্থিতির কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার দুপুর 12টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG001 গাংচিল বিমানটি 187 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, এখন থেকে সপ্তাহে প্রতি রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনে একটি ফ্লাইট পরিচালনা করবে। চালের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চট্টগ্রামে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জরিমানা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। রোববার নগরীর চাকতাই আসাদগঞ্জের চালের বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। মূল্য তালিকা না রাখায় একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, করোনাকালীন সময়ে চালের বাজার যাতে অস্থিতিশীল না হয়ে ওঠে তাই মনিটরিং করা হচ্ছে। সবাইকে সতর্ক করা হয়েছে যাতে কেউ বেশি দামে চাল বিক্রয় না করে। বাজারে যথেষ্ট চালের মজুদ
রয়েছে জানিয়ে ক্রেতাদের সচেতন থাকারও পরামর্শ দেয় তিনি। অভিযান অব্যাহত থাকার পাশাপাশি কেউ জালে বাজারে কারসাজি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি 4 অক্টোবর বেলা 11:30 আবার ফিরে আসবে একুশে বিজনেসে। আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।